ইংল্যান্ডে আসার পর থেকে অনেক রকমেরই সমস্যার আমরা সম্মুখীন হয়েছি। কিন্তু সমস্যাটা যখন বাচ্চাদের ক্ষেত্রে হয় তো তখন নিজেদেরই খুব খারাপ লাগে। মনে হয় যেন আমাদের জন্যই বাচ্চাদের এতটা ক্ষতি হয়ে যাচ্ছে। আমাদের এই সমস্যাগুলোর কথা আজকের ব্লগে অবশ্যই করে আপনাদের সাথে শেয়ার করব। আর তার সাথে ইংল্যান্ডে আমাদের আরো একটা দিনের রোজনামচা তুলে ধরলাম আজকের ব্লগের মাধ্যমে। তো নমস্কার, মহুয়াস ডেইলি ব্লগে আরো একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ হলো বুধবার। ঘড়ি কাঁটায় এখন সকাল 6:45। এখন এখানকার ওয়েদারটা একদম আমাদের দেশের মতন। মানে হঠাৎ করে রোদ উঠে যাচ্ছে, তারপরে আবার আকাশ মেঘলা হয়ে থাকছে, হঠাৎ করে আবার ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে, আর তার সাথে মারাত্মক ঠান্ডা হাওয়া বইছে। টেম্পারেচার যে খুব একটা ডাউন আছে তা নয়, কিন্তু এত বেশি ঠান্ডা হাওয়া বইছে যে বাইরে বেরোলে প্রচন্ড ঠান্ডা লাগছে। এই মুহূর্তে যেমন এখানে একদম মেঘলা হয়ে আছে। আর এদিকে আবার একটা জিনিস দেখাই, দেখুন এই যে দুখানা দেয়ালের গায়ে জানলা দেখতে পাচ্ছেন উপর নিচে, তো উপরের জানলাটা হচ্ছে আমাদের বেডরুমের জানলা, আর যে ব্যালকনিটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমাদের নিচের তলায় যারা থাকে তাদের ব্যালকনি। টুকুটা এত দুষ্টু না, আমাদের ওই জানলা থেকে সমস্ত জিনিসপত্র ওদের ওই ব্যালকনিতে ফেলে দেয়। নিচে যে 3টে চিরুনি দেখতে পাচ্ছেন ওই চিরুনিগুলো হচ্ছে আমাদের। এর আগেও দুখানা হেয়ার ব্রাশ টাইপের ফেলে দিয়েছিল। আর এটাও ছোট থেকেই করে। যা কিছু হাতের সামনে জিনিসপত্র পাবে জানলা দিয়ে সব বাইরে ফেলে দেবে। এতে যে ওর কি মজা লাগে কে জানে। আর নিচের তলায় কেউ থাকে না নাকি কি জানি, কারোর আওয়াজও পাই না, কাউকে তো দেখতেও পাই না যে বলবো চিরুনিগুলো ফেরত দিয়ে দিন। যাই হোক, এদিকে আবার বেলা বেড়ে যাচ্ছে, সুদীপ তো অফিসে যাবে, তো যাই রান্নাঘরে। গতকাল আমরা ইংল্যান্ডের টাটকা মাছের বাজারে মাছ কিনতে গিয়েছিলাম। তো ওখান থেকে আমরা এবারে ওই সি ব্রিম মাছ কিনে নিয়ে এসেছি, যেগুলোর এক একটা পিসের দাম ছিল 4 পাউন্ড করে, আর 3টে নিলে 10 পাউন্ডে হয়ে যাচ্ছিল। তো আমরা দোকান থেকে 3খানা সি ব্রিম মাছ কিনে নিয়েছিলাম। তো দোকান থেকে মাছগুলো এমনি আঁশটা ছাড়িয়ে দিয়েছিল আর ক্লিন করে দিয়েছিল। আর এখন খালি বাড়িতে মাছটা কেটে নিতে হবে। এই মাছটা আমরা আজকে প্রথমবার কিনে নিয়ে এলাম, এর আগে আমরা কোনোদিনও খাইনি। কিন্তু এখানে যারা বহু বছর ধরে আছে, তো তাদের মুখেই শুনেছি যে মাছটার নাকি টেস্ট ভীষণ ভালো। তো সেই জন্য কালকে এই মাছটাই কিনে নিয়ে এসেছিলাম। না হলে এমনিতে টাটকা মাছের বাজারে গেলে আমরা সাধারণত ওই সি বাস যেটা সেটা কিনি, বা হয়তো স্যামন কিনে নিই, বা আমাদের দেশের ওই পমফ্রেট মাছ বা রুই মাছও খুব ভালো পাওয়া যায়। তো ওগুলোও মাঝে মধ্যে নিয়ে আসি। ওগুলোর টেস্ট কিন্তু খারাপ হয় না। আমাদের যখন মাছ খাওয়ার ইচ্ছা হয় তো তখন চেষ্টা করি এই টাটকা মাছের বাজারটা থেকেই মাছ কেনার। না হলে এমনি বাংলাদেশি বা ইন্ডিয়ান যে সমস্ত দোকানগুলো আছে এখানে ফ্রোজেন রুই কাতলা মৃগেল সবই ভীষণ ভালো পাওয়া যায়, কিন্তু ওগুলো যেহেতু ফ্রোজেন তো তাই জন্য মানে টেস্ট খুব একটা ভালো হয় না। শুধুমাত্র ইলিশ মাছেরই দেখেছি যে ফ্রোজেন হলেও সেটার কিন্তু টেস্ট ভালো হয়, কিন্তু অন্যান্য এমনি যে রুই কাতলাগুলো পাওয়া যায় তার কিন্তু টেস্ট একদমই ভালো হয় না। তারপরে ওই সমস্ত ফ্রোজেন জিনিসগুলো নিজেরাও খাওয়া ভালো নয় বা বাচ্চাদেরকেও দেওয়াটা খুব একটা ভালো নয়, তাই জন্য ওগুলোকে একটু অ্যাভয়েডই করি। আর এদিকে দেখুন, তখন দেখলাম মেঘলা ওয়েদার, এখন আবার মাছ কেটে বাছতে বাছতে আকাশে রোদ উঠে গেছে। এই মাছটা আগে তো কোনোদিনও খেয়ে দেখিনি, কিন্তু যতটা দেখে মনে হচ্ছে ওই আমাদের দেশে বেলে মাছ যেরকম হয় সেই রকম টাইপের খানিকটা হবে। আমি দেশি মাছ হোক বা বিদেশি মাছ হোক যাই হোক না কেন, মোটামুটি চেষ্টা করি হয় আদা রসুন বাটা দিয়ে করতে, আর না হলে সর্ষে বাটা দিয়ে ঝাল বানাতে, কারণ ভাতের সাথে ওগুলোই ভালো লাগে, এমনি কোনো জিনিস ভালো লাগে না। তো তাই জন্য আজকেও ওই পেঁয়াজ আদা রসুন টমেটো ওই সব কিছু দিয়েই একটুখানি মশলা কষিয়ে মাছের ঝালটাকে ভাবছি বানিয়ে নেবো। মাছ ভাজা বা মশলা কষানো সবকিছুই ওই ছড়ানো প্যানটার মধ্যে করে নিয়েছিলাম। কিন্তু এবারে মাছগুলোকে একটু তো সামান্য ঝোলের মধ্যে দিয়ে ফোটাতে হবে, তো তাই জন্য একটা বড় কড়াতে শিফট করে দিলাম, আর উপর থেকে একটুখানি ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। এমনিতে আমাদের ধনেপাতার ফ্লেভারটা ভীষণই ভালো লাগে, আর তার উপরে সামুদ্রিক মাছ তো তাই সামান্য একটু গন্ধ তো থাকেই, তো সেই গন্ধটাও এই ধনেপাতার গন্ধে কেটে যাবে। এখন দুপুর 3টের মতন বাজে। টুকু ওদিকে ঘুমোচ্ছে, আর কুহু আবার দুপুরবেলা একদমই ঘুমোয় না, তো ওই ল্যাপটপ নিয়ে কিছু কাজবাজ করে বা পড়াশোনা করে, এই সবই করে। ইংল্যান্ডের এতদিন ধরে তো স্কুলগুলোতে সব ছুটি চলছিল, তো আজকে থেকে সব স্কুলগুলো খুলে গেল। কিছু স্কুল গতকালও খুলে গেছে, এই দুদিনের মধ্যেই মোটামুটি সব কটা স্কুল খুলে গেল। তো ওই সবাই স্কুলেতে যাচ্ছে, এত দেখে খারাপ লাগছে কুহুটা বাইরেতে বসে আছে। কারণ আমি আপনাদের সাথে আগেও শেয়ার করেছিলাম যে
ওর যে স্কুলটা আর কি দিয়েছে কাউন্সিল থেকে, তো সেটা হচ্ছে অনেক দূর, আমাদের বাড়ি থেকে অনেকটা দূর, মানে যেতে অন্তত 1 ঘন্টা টাইম লেগে যাবে। এবারে আমার পক্ষেও ওকে ওই 4 বার ধরে নিয়ে যাওয়া নিয়ে আসা করা পসিবল নয়, আর ও একা তো অত দূরে কোনোভাবে যেতেও পারবে না, মানে ও যদি পারেও তাহলেও আমি ছাড়তে পারবো না। তো ওই একটা সমস্যা চলছে। তো কাউন্সিলে আমরা তো অনেকবার ধরেই মেল টেল করেছিলাম, তো ওরা এই কিছুদিন আগেও আমরা একটা মেল করেছি, তো ওরা বলল যে ঠিক আছে আমরা দেখছি, স্কুলটা খুলে যাক, তারপরে দেখছি যদি কাছেপিঠের মধ্যে কোনো স্কুলে হয়ে যায় তো হয়ে গেলে ভালো হয়। কারণ এই যে বাড়িতে বসে আছে, এতে ওর পড়াশোনা হ্যাম্পার হচ্ছে, বা কারোর সাথে মেলামেশা করতে পারছে না, এগুলো তো মানে একটা বাচ্চার উপরে খুব বাজে একটা এফেক্ট ফেলে। আবার যদি ওই দূরে স্কুলটাতে যায় তো তাহলে মানে ও পেরে উঠবে না, এত দূরে স্কুল ও পেরে উঠবে না কোনোভাবেই। তো ওই সমস্যাটা দুদিক থেকেই রয়েছে। এখন কাছেপিঠে কোনো স্কুল একটা যদি হয়ে যায় তো তাহলে ভালো। আর এখানকার যেটা মেন সমস্যা সেটা হচ্ছে যে আমাদের দেশে যেরকম আমরা নিজেরা স্কুল চুজ করতে পারি, এখানে চুজ করলেও সেখানে যে পাবেই তার কোনো গ্যারেন্টি নেই, মানে ম্যাক্সিমাম জিনিসটাই থাকে কাউন্সিলের হাতে। এবার কাউন্সিল যদি দেখে যে স্কুলেতে ভ্যাকেন্সি আছে তো তাহলে ও চান্স পাবে, আর না হলে পরে পাবে না। তো এটাই আরও একটা সমস্যা হচ্ছে যে আমাদের ওখানে কি মানে দূরে স্কুল হলেও স্কুল বাসের বা পুল কারের এগুলো সুবিধা থাকে, এখানে আবার সেই সুবিধাটাও খুব একটা নেই। তো ওই হচ্ছে ব্যাপার, মানে সবটাই নিজেদের উপরে, সবটাই নিজেদের করতে হবে। তো ওই কারণেও আরো মানে একটা বিশাল রকমের সমস্যা দেখা দিচ্ছে। তো দেখা যাক এখন কি হয়। এক এক সময় সত্যিই মনে হয় যে এর থেকে যদি দেশে থেকে যেতাম, ওদেরকে যদি মানে আমি যদি বাচ্চাদের সাথে মানে দেশেই থেকে যেতে পারতাম ভীষণ ভালো হতো, কিন্তু সেটা তো সম্ভব নয়। এখন চাকরির ক্ষেত্রে বাইরে পাঠিয়েছে, আর ও একা একা মানে অতটা কোনো কিছু করে উঠতে পারবে না, আমাকে আসতেই হতো। বা কলকাতায় আমি যদি থাকতামও তাহলেও আমি একা একা আবার 2টো বাচ্চাকে নিয়ে সামলে উঠতে পারতাম না। তো ওই আর কি সব দিকেই সমস্যাটা রয়েছে। এখন দেখা যাক। ওই কেউ কেউ বলে যে বাচ্চা ছোট থাকলে ভালো, কেউ কেউ বলে বাচ্চা বড় থাকলে তখন বিদেশে এসে ভালো। আমি তো বলবো সব দিকেই সমস্যা। কারণ ছোট বাচ্চা থাকলে সেখানে সমস্যা হচ্ছে কি, বাচ্চা যদি কান্নাকাটি করে, চেঁচামেচি করে, এবং তার জন্য যদি কেউ কমপ্লেন করে দেয় তো তাহলে ব্যাস, মানে এখানের ব্যাপারটা হচ্ছে কি নিজের বাচ্চা নয়, মানে আমাদের মনে হয় এক এক সময় সেই লোকের বাচ্চাকে আমরা মানুষ করছি। মানে আমাদের দেশে ওই সৎ মায়ের যেরকম অবস্থা হয় না, যে সৎ মা হাজার ভালো হলেও যদি সামান্য কোনো দোষ মানে বা কোনো কিছু যদি খুঁজে পায় তো তাহলে লোকে সেটাকেই অনেক বড় করে দেখে। তো এইখানে ব্যাপারটা হয়ে গেছে সেই রকম, মানে হাজার আমরা ভালোভাবে ছেলে মেয়েকে মানুষ করলেও সামান্য যদি কোনো কিছু একটা দেখে তাহলেই ব্যাস হাজারো রকম প্রবলেমের মধ্যে পড়তে হবে। আর এখানে আবার ওই কাউন্সিল থেকে মানে হেলথ ডিপার্টমেন্ট থেকে লোকজনও আসে মাঝে মাঝে বাচ্চাকে দেখার জন্য। এই যেমন টুকুকে আমরা যখন সাউথহ্যাম্পটনে ছিলাম তো ওখানেও একবার দেখতে এসেছিল, আবার গতকালও দেখে গেল। আমাদের আগে থেকে অবশ্য ইনফর্ম করে দেয় যে দেখতে আসবো। তো ওটাই মানে কোনো তাতে প্রবলেম হয় না, কিন্তু ভয় ভয় লাগে যে আবার কি দেখে যাবে, কি বলবে। তো ওই একটা চাপা টেনশন একটা থেকেই যায়। মানে বাচ্চা ছোট হলে তার টেনশন হচ্ছে একরকম, আবার বাচ্চা বড় হলে তখন আবার তার এই স্কুল কলেজ এইসবেতে ভর্তি হওয়া এইসবের একটা প্রবলেম হয়। অবশ্য এখানকার স্থানীয় হয়ে গেছেন, মানে আইলার যারা পেয়ে গেছেন তাদের এতটা সমস্যা হয় না, কারণ আইলার যারা হয়ে যাবে তাদের মোটামুটি বাড়ি ঘরদরও কিনে নেয়, তো মোটামুটি একটা জায়গায় সেটেল হয়ে যায়। কিন্তু আমরা তো একটা জায়গায় সেটেল হতে পারি না, বা আমরা এখানে যে থাকবো অনেক বছর ধরে সেরকম কোনো চিন্তা ভাবনা নিয়েও আসিনি। আমাদের এখানে হচ্ছে কি যতদিন কাজ আছে করবে, তারপরে কাজ মিটে গেলে আবার কলকাতায় আমরা ফিরে যাব। তো এই কারণে এই একবার কলকাতা, একবার ইংল্যান্ড, একবার ইংল্যান্ডের এই দেশ, একবার ওই শহর, এই করতে করতে না মানে হাজারো একটা সমস্যার মধ্যে বেচারি মানে বাচ্চাটা পড়ে যাচ্ছে। এমনি আমাদের দেখতে গেলে কারোরই কোনো সমস্যা সেইভাবে হচ্ছে না, কিন্তু একমাত্র সমস্যাটা বেশি করে ফেস করছে আমার মেয়ে। আমাদের সমস্যা বলতে কি, এদিক ওদিকে যদি বাড়িঘর শিফট করতে হয় তো তাহলে ফাইন্যান্সিয়ালি কিছু হয়তো এদিক ওদিক হলো তো সেটা ঠিক আছে, কিন্তু এই যে ও মানে পড়াশোনার দিকটা যে হ্যাম্পার হয়ে যাচ্ছে, তা এটা একটা মানে নিজেদেরই ভীষণ খারাপ লাগে যে আমাদের জন্য বাচ্চাটার আর কি এরকম মানে এই প্রবলেমের মধ্যে পড়তে হচ্ছে বাচ্চাটাকে। তো ওটাই দেখা যাক। এখন মা আছে, দেখি যদি মায়ের আশীর্বাদে তাড়াতাড়ি করে কাছে পিঠের মধ্যে কোনো স্কুলটায় পেয়ে যায় তো তাহলে ভীষণ ভালো হয়।
আর না হলে পরে অগত্যা ওই দূরেতেই নিয়ে যেতে হবে। তো ওইসব নিয়ে একটুখানি চিন্তা ভাবনার মধ্যে আছি। আজকে আবার এখানে যা ঝড় উঠেছে না, কি বলবো, মানে চারিদিকে একদম মানে তোলপাড় করে দিচ্ছে। আর এইরকম ঝড় বৃষ্টির ওয়েদার হলেই সুদীপ্ত বাড়িতে এসেই বলবে কিছু ভাজাভুজি করো। তো তাই জন্য ওই একটা ক্যাপসিকাম বার করে নিলাম। আর ওই আগের দিনে পুজোর জন্য যে বাঁধাকপিটা এনেছিলাম পুরোটা তো ইউজ করিনি, ওই একটুখানি বাঁধাকপি নিয়ে নিলাম। এই দুটোকে কাটবো, একটু সঙ্গে পেঁয়াজ দেবো, দিয়ে একটুখানি পকোড়া টাইপের বানিয়ে রাখবো। সব রকমের সবজি কেটে একটুখানি নুনেতে মাখিয়ে রেখে দিয়েছিলাম। আর এখন দেখতে দেখতে প্রায় 6টার মতন বাজতে চললো। সুদীপ্ত অফিস থেকে বাড়ি ফিরে পড়েছে, তো পকোড়াগুলোকে এখন ভাজতে শুরু করে দিলাম। এই যে পকোড়াগুলো একদম রেডি হয়ে গেছে, আর তার সাথে আমাদের 2 কাপ চাও নিয়ে নিয়েছি। তো এবারে খাবারটা দিয়ে দিই। আবার কাজে নিয়ে বসলে? আবার মুড়ি খাবে নাকি শুধু পকোড়া? মুড়ি মাখবো? আচ্ছা ঠিক আছে। তোমার কাছেই সব লঙ্কাগুলো পড়ে, আমার কাছে আর লঙ্কাগুলো পড়ে না। মোটামুটি ভালো ঝাল শেষ হয়ে গেল তো, আবার নিয়ে আসতে হবে। ঠিক আছে তো পকোড়া এমনি ঠিক আছে। এই ব্যাগটাকে কেচে একটুখানি রোদে শোকাতে দিয়েছিলাম, কিন্তু এত প্রচন্ড হাওয়া বইছে কোথায় উড়ে চলে যাবে, তার থেকে বরঞ্চ আগে ভাগে তুলে নিই। একটু হালকা হালকা রোদ উঠেছে, কিন্তু ঝড়টা প্রচন্ড পরিমাণে বইছে। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তো আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ব্লগে। নমস্কার।